এমপি মন্ত্রী আছে তারা হচ্ছে জমিদার, আগে ছিল ব্রিটেন, এখন সারা পৃথিবীতে তারা অর্থ পাচার করে। যদি এই আমলাতন্ত্রের সংস্কার না হয় তাহলে কোনো সংস্কার করে কোনো কাজ হবে না, একটুও দূর হয় নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনারা একটু মিলিয়ে নিন। আমাদের ওসি এবং ইউনো এরা ব্রিটিশদের প্রতিনিধিত্ব করে উপজেলায়, এইখানে যারা রাজনীতি করে তারা বসে হচ্ছে মধ্যস্বত্বভোগীর ভূমিকায়। যারা এমপি মন্ত্রী আছে তারা হচ্ছে জমিদার, আর আগে ছিল ব্রিটেন, এখন সারা পৃথিবীতে তারা অর্থ পাচার করে। অর্থাৎ ব্রিটিশরা যেমন এখানকার টাকা নিয়ে গেছে, ঠিক তেমনি আমাদের এই জমিদাররা এখান থেকে টাকা নিয়ে যায়। যদি এই আমলাতন্ত্রের সংস্কার না হয় তাহলে কোনো সংস্কার করে কোনো কাজ হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। বছর তিনেক আগের কথা, আপনারা গণমাধ্যমে সবাই দেখেছেন যে রংপুরে একজন ডিসি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপককে স্যার ডাকতে বলেছিলেন। আমি সেখানে উপস্থিত হয়েছি। ওই শিক্ষক প্রথমে আমাকে ফোন দিয়েছেন, ওমর ফারুক, বলছেন যে তুহিন ভাই আমার সাথে এই আচরণ করা হয়েছে। আমি বলছি আপনি ওখানে বসুন, আমি আসছি। আমি সেখানে গিয়েছি, যে কাগজটা আপনারা দেখেন যে নিয়ে বসেছে, ওটা আমার হাতের লেখা। ওই লেখা দেওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসে হাজির। আমি ডিসিকে জিজ্ঞেস করেছি আপনি কি স্যার ডাক শুনতে চেয়েছেন? উনি বলছেন না, মানে আমাদের বললাম আপনি পরিষ্কার করে বলুন আপনি কি স্যার ডাক শুনতে চেয়েছেন? তখন সমস্ত লোকজন, স্টুডেন্টরা, গণমাধ্যম সব সেখানে। উনি বিনবিন করেন। সাক্ষী হিসেবে ডাকা হলো চ্যানেল আই এর মেরিনা লাভলিকে। আমি তার সাথে আগে কথা বলে নিয়েছিলাম যে আসলে কি কথাবার্তা হয়েছে। আমাকে উনি আগেই বলেছিলেন যে ডিসির এই আচরণ করা ঠিক হয় নাই। তিনি এসে বলছেন যে জেলা প্রশাসক যে আচরণটা করেছেন সেটা ঠিক হয় নাই। আমি বললাম আপনার কথা, আমার শিক্ষকের কথা, আপনার সাক্ষীর কথা সব তো অভিন্ন। আপনি আপনার লেখাপড়ায়, আপনার চাকরি বিধিতে কোন অংশে আপনি স্যার হতে পারেন এই কথা এখানে না বলে যেতে পারবেন না। শেষ পর্যন্ত তিনি ওখানে সরি বলে ওখান থেকে চলে গেছেন। এখন কথা হচ্ছে যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, আমার মাঝে মধ্যে একটু মনে হয় যে আমরা তো আমলাদের সমীহ করে চলি। ধরা যাক আমি আমলাকে ভীষণ সমীহ করে চলি, আমাকে করা হয়েছে উপদেষ্টা। আমি একজন সহকারী কমিশনারকেও সমীহ করে চলি। আমি যদি উপদেষ্টা হই তাহলে সচিবকে তো আমি অনেক বড় অফিসার হিসেবেই জানবো। সচিব যে করণিকের কাজ করবার জন্য আমার ওখানে বসে আছে, এটা যদি আমি ভুলে যাই তাহলে তো এটি কোনোভাবেই সংস্কার হবে না। আপনারা আমাকে বলুন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধী কারা? এই আমলারা। বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ সুবিধা এই মুহূর্তে কারা লাভ করছে? এই আমলারা। আমি আরো বলি, শূন্য হয়েছে মেয়রের পদ। আইনে বলা হয়েছে যে কাউকে ওই দায়িত্ব দেওয়া যাবে। তাহলে ওখানে আমলারা এলো থেকে? যেই ডিসি 350 কমিটির কাজ করে সময় পায় না, সেই ডিসিকে আপনারা দিলেন পৌরসভার দায়িত্ব। এটা কি তামসা নাকি? এই যে লড়াই হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা জানেন, আমি তো সেই আন্দোলনে যুক্ত ছিলাম। শেষের দিকে বাড়ি থেকে ডিজিএফআই তুলে নিয়ে যাবে এই মর্মে তো আমার স্ত্রী সন্তান প্রত্যেকদিন বাড়িতে কান্নাকাটি করেছে আক্ষরিক অর্থে। তাহলে আমরা কি এই পরিবর্তন চেয়েছি? এই আমলা নির্ভরতা চেয়েছি? এই আমলা নির্ভরতা কোনোভাবেই চলতে পারে না। স্বাস্থ্য সংস্কার কমিশন রংপুরে গেছে, ডাক্তাররা ওখানে বসে ওই ডিসি আর ওই অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সামনে কি বলবে বলুন আপনারা? নিজেরটা যে চাইবে এটা চাওয়ার অত সুযোগ নেই। আমি এখানে বলতে চাই, এই আন্দোলন যথার্থই একজন আলোচক বলেছেন, এই আন্দোলন তো ছাত্ররা করবার কথা। এই আন্দোলন ছাত্ররা দুই অংশে করবার কথা। সারা দেশে বৈষম্য নিয়ে যারা লড়াই করছে তাদের করবার কথা। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই এবং আমি এই যারা এখানে আয়োজন করেছে তাদেরকেও বলি যে তাদের সাথে একবার বসার আয়োজন করুন আপনারা। এই আন্দোলন আপনাদের আন্দোলন নয়, এই আন্দোলন আপনারা করতে পারবেন না। আপনারা করতে পারবেন বলে আমার মনে হয় না। আমি সরি, কারণ হচ্ছে যে এই আন্দোলন আর অনুরোধ এ দুটো আলাদা টার্ম। আন্দোলন, দার্শনিক প্রভু বলতেন যে আমি আইন ভাঙি আইন গড়বার জন্য, অর্থাৎ আইন প্রতিষ্ঠার জন্যই আইন ভাঙা।
আপনি যদি এই কাঠামোতে থেকে আন্দোলন করতে চান, আপনি কোনোদিন এই ফল পাবেন না। ওই আজকে 10 জনকে করেছে, কালকে 8-10 জনকে বরখাস্ত করবে, এই প্রক্রিয়ার মধ্যে চলবে। আর একটা কথা বলি, কাজী নজরুল ইসলামকে তো আমরা খুব বড় করে দেখি। তিনিই বলছেন, আমি মানি না কোনো আইন, অর্থাৎ এই আইন মেনে এই সংস্কার হবে না। এজন্য আমার মনে হয় যে এখানে সাকিব ভাই, ফিরোজ ভাইরা আছেন, ওনাদের এখানে আমরা যারা আছি ওনাদের দায়িত্ব অনেক বেশি বলে মনে করি। কারণ এই ইস্যুটাকে একটা রাজনৈতিক ইস্যু বানাতে না পারলে তাহলে আসলে আগামীর বাংলাদেশ গড়াটা আমাদের জন্য খুবই কঠিন। আমরা এখানে আসলে 25টা বিসিএস ক্যাডারের লোকজন সহ বসেছি। এটি আসলে একটা, আমরা মনে করি এটা বিসিএস ক্যাডারদের কাজ, আসলে এটা তাদের না, এটা আসলে আমাদের। আমরা যদি এই জায়গায় সংশোধন দিতে না পারি তাহলে হবে না। আর আমি বৈষম্য নিরসনের জন্য আমি 2-3টা একটু প্রস্তাব দিতে চাই। আপনাদের যদি প্রস্তাবগুলো উপযুক্ত মনে হয় আপনারা একটু